দেখো, আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে আলো। তো আলো চ্যাপ্টারে তোমাদেরকে যে জিনিসগুলো পড়তে হবে সেই জিনিসগুলোর সঙ্গে তোমাদের মোটামুটি পরিচয় আগে থেকেই আছে, সেগুলো মোটামুটি জানো। তবে নতুন জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে গোলীয় দর্পণ আছে, লেন্স আছে, আর হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক সম্পর্কে কিছুটা আছে, আর মানে আলোর বর্ণ, বিভিন্ন বর্ণ নিয়ে বর্ণের বেগ, সে সমস্ত জিনিসগুলো সম্পর্কে তোমাকে পড়তে হবে। তো এখানে নতুন কিছু নেই, বেসিক জিনিস যেগুলো আছে সেই জিনিসগুলোকেই সেইগুলোকে ইউজ করেই তুমি এখানে যে চ্যাপ্টারে যে যা পড়া আছে সেগুলো সব তুমি করতে পারবে। যেমন প্রতিফলনের সূত্র তোমরা এর আগে পড়েছো, প্রতিসরণের সূত্র, সেই সব মানে সেই সূত্রগুলোকে ইউজ অ্যাপ্লিকেশন আর কি। তো তোমরা সমতল দর্পণটা পড়েছো, তোমরা সমতল দর্পণ, এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গোলীয় দর্পণ। দর্পণ তো দু ধরনের, দর্পণটাকে আমরা যদি বলি সমতল দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। এই যে গোলীয় দর্পণটা দু রকমের, আবার একটাকে বলবো আমরা উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, আমরা এখানে ক্লাস 10-এর তোমাদের মাধ্যমিকে যে সিলেবাস আছে সেগুলো সেখানে আছে উত্তল দর্পণ, অবতল দর্পণ, এই দুটো জিনিসকে তোমাদেরকে জানতে হবে। তো উত্তল দর্পণগুলো দেখতে কেমন? উত্তল দর্পণ হচ্ছে এই যে দর্পণ, গোলীয় দর্পণ, এগুলো প্রথমে বলা হয়েছে গোলীয় দর্পণ, এটাকে আমরা বলবো উত্তল দর্পণ। এই ছবিটা আমরা এরকম ভাবে আঁকবো, ঠিক আছে, উত্তল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে তোমরা জানো যে সমতল দর্পণ আমরা কীভাবে গেছি, একটা সাইড সেট করা থাকে আর একটা সাইডে বস্তু রাখলে সে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় উল্টো সাইডে। এই সাইডে ধরো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা ছিল বস্তু, এইদিকে প্রতিবিম্ব তৈরি হতো, ঠিক আছে, এটা ছিল সমতল দর্পণে। সমতল দর্পণে তোমরা দেখেছো এদিকে বস্তুর প্রতিবিম্ব তৈরি হতো উল্টো দিকে। সেক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য তোমরা পড়েছো, বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব, বস্তুর দৈর্ঘ্য সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, এইসব জিনিসগুলো ছিল আর কি সেক্ষেত্রে। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে উত্তল দর্পণ আর হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের ছবি আমরা কীভাবে আঁকবো? অবতল দর্পণ হচ্ছে এই ধরনের, এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। এটা উত্তল দর্পণ, মানে উত্তল দর্পণের সামনে এইদিকে হয়তো বস্তু রাখতে হবে তোমাকে, প্রতিবিম্বটা আবার তৈরি হবে, কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই সব জিনিসগুলোকে দেখতে হবে। আর অবতল দর্পণে বস্তুকে রাখা হবে সামনের দিকে, এই দিকটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে বস্তু। তো সমতল দর্পণের একটা জিনিস পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সমতল দর্পণ যখন করেছে, সমতল দর্পণে দেখো যে বস্তুটাকে রাখা হচ্ছিল সবসময় দর্পণের সামনে দিকে, প্রতিবিম্ব তৈরি হচ্ছিল সমতল দর্পণের পিছন দিকে। তো আমরা গোলীয় দর্পণে যখন আমরা করবো তখন দেখবো যে কোনো ক্ষেত্রে হয়তো বস্তু এদিকে আছে, প্রতিবিম্ব তো এদিকে তৈরি হওয়ার কথা, কোনো ক্ষেত্রে দেখা যাবে যে বস্তু এদিকে আছে, প্রতিবিম্ব এদিকে তৈরি হলো না, প্রতিবিম্ব তৈরি হলো সামনের দিকে, এরকম দেখতে পাবে আর কি, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে তোমাদেরকে পড়তে হবে। তো আমরা উত্তল দর্পণ, অবতল দর্পণ এইগুলোকে আমরা নিয়ে পড়বো, ঠিক আছে। তো এগুলো কঠিন কিছু নয়, সবই বিষয়বস্তু খুবই সহজ। তোমাদের আগেকার যা পড়ে এসছো, তোমরা ক্লাস 8-এ সিলেবাস পড়েছো, 7-এ পড়েছো, ওই সমস্ত জিনিসগুলো এখানে আরেকবার ওই জায়গা থেকেই শুরু হবে, ওই জিনিসগুলোই বেশ। আচ্ছা, তাহলে আমরা গোলীয় দর্পণটাকে শুরু করি। প্রথমে গোলীয় দর্পণ বললাম আমরা কত রকমের। গোলীয় দর্পণ হচ্ছে দু ধরনের, একটাকে বলবো আমরা উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। তো প্রথমে দেখো, এই আলো চ্যাপ্টারে যখনই পড়বে তোমরা একটা বেসিক জিনিস একটা মনে রাখবে যে আলো চ্যাপ্টারে পড়ার সময় কিন্তু প্রাসঙ্গিক যে ছবি থাকবে, চিত্র, ড্রয়িং, যে প্রশ্নই থাক না কেন, তার সঙ্গে প্রাসঙ্গিক যদি কোনো ছবি থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই এঁকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এটা একটা তোমার প্লাস পয়েন্ট আর কি, মানে যে তোমার যে প্রশ্নের উত্তর তুমি যখন লিখবে সেই প্রশ্নের উত্তরে যদি কিছুটা খামতি ঘটে থাকে আর কি উত্তর অ্যান্সারে, তোমার যদি চিত্রটা ঠিকঠাক থাকে তাহলে সব কিছু মিলে তোমাকে নাম্বারটা ঠিকঠাক মানে দিয়ে দেওয়ার চেষ্টা করেন আর কি, যারা এক্সামিনার তারা দিয়ে দেবেন। হয়তো তোমার লেখাতে হয়তো কোথাও একটু ভুল হয়ে থেকে গেলো, কিন্তু ছবি যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি হয়তো এক্সামিনাররা যারা খাতা দেখবেন তারা হয়তো বুঝতে পারবে যে মোটামুটি ঠিকঠাকই আছে, হয়তো ল্যাঙ্গুয়েজে একটুখানি প্রবলেম হয়েছে। তো চেষ্টা করলে তোমরা ছবি আঁকতে বেশিক্ষণ সময় লাগবে না, ছবি আঁকতে খুবই অল্পই সময় লাগে। তো তার সঙ্গে যে জিনিসটা করবে বা যে উত্তরটাকে লিখবে সেই উত্তরের সঙ্গে ছবিটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা আসি উত্তল দর্পণ। যেটা উত্তল দর্পণ কীরকম বললাম, বারবার আঁকা প্র্যাকটিস করবে, আমার সঙ্গে সঙ্গে আমি যেমন আঁকবো সেরকম ভাবে দেখে আঁকার চেষ্টা করবে। এটা হচ্ছে উত্তল দর্পণ। আর হচ্ছে অবতল দর্পণ। কেমন অবতল
অবতল দর্পণ হচ্ছে এই দিকটা, অবতল দর্পণের শেড হবে এই দিকটা, কোন দিকটা শেড হচ্ছে সেটাকে খেয়াল রাখবে, এটা হচ্ছে অবতল দর্পণ। তো এখান থেকে বুঝতে হবে, পিছন থেকে এইদিকে বস্তু রাখলে কিন্তু এর প্রতিবিম্ব পাওয়া যাবে না, এটা খেয়াল রাখবে। অর্থাৎ এই দর্পণে যদি তুমি এইদিকে বস্তু রেখে দাও, এখানে বস্তু রেখে দিয়েছো, যদি প্রতিবিম্ব তুমি খুঁজে বেড়াচ্ছ, প্রতিবিম্ব খুঁজে পাবে না। এখানেও যদি বস্তু তুমি এইদিকে রেখে দাও, সেট যেদিকে আছে সেদিকে যদি বস্তু রেখে দাও, দিয়ে প্রতিবিম্ব যদি তুমি খুঁজো, কোথাও প্রতিবিম্ব পাবে না। প্রতিবিম্ব পাবে কোথায়? এই সেট যেদিকটা আছে সেই দিকটা রাখলে হবে না, বস্তু রাখতে হবে তোমাকে দর্পণের এই দিকটা, সামনের দিক, মানে এইদিকে বস্তু রাখলে তবে প্রতিবিম্ব হবে। এই দর্পণের ক্ষেত্রে বস্তু রাখতে হবে তোমাকে এইদিকে, ঠিক আছে? এটা হচ্ছে বস্তুর সঠিক পজিশন, তবে তুমি প্রতিবিম্বটা পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো উত্তল দর্পণ, অবতল দর্পণ, এগুলো সবগুলো হচ্ছে গলীয় দর্পণ। তো গলীয় দর্পণ আমরা আঁকবো কীভাবে? এগুলো হচ্ছে গলীয় দর্পণ, অবতল দর্পণ আঁকতে হবে এইভাবে, এটা বুঝে নাও ভালো করে। এটা হচ্ছে বস্তু। আচ্ছা, এবার দেখো এটা এখানে কতগুলো দর্পণের কতগুলো জিনিস আছে, যে জিনিসগুলো তোমাকে জানতে হবে। যে এই উত্তল দর্পণটা দেখো একটা গোলের অংশ, গলীয় অংশ, গোলের একটা অংশ, মানে গোলকের একটা অংশ। এখানে যদি তুমি গোল বৃত্তটাকে, এটা তো বৃত্তের একটা অংশ, তো এটাকে যদি তুমি কমপ্লিট করো তাহলে একটা বৃত্তই পাবে, এটাকে এখানেও একটা বৃত্ত পাবে, এই অবতল দর্পণের ক্ষেত্রেও একটা বৃত্ত পাবে, ঠিক আছে? তো এই যে দুটো বৃত্ত পাওয়া যাচ্ছে, সেই বৃত্ত দুটো নিশ্চয়ই কেন্দ্র থাকবে, এটা নিশ্চয়ই এর কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এটা অবতল দর্পণের এটা কেন্দ্র, নিশ্চয়ই কেন্দ্র বলবে, ঠিক আছে? তো এই কেন্দ্রবিন্দু যেটা তাকে আমরা সি বলি, ঠিক আছে? তো যদি এটা বৃত্ত হয়ে থাকে, বৃত্তের কেন্দ্র যদি সি হয়ে থাকে, তাহলে এটা যদি বৃত্ত হয়, বৃত্তের নিশ্চয়ই একটা দৈর্ঘ্য থাকবে। এই যে দৈর্ঘ্যটা, মানে এই যে দৈর্ঘ্য বলছে, এটাকে বলে ব্যাসার্ধ, এটা নিশ্চয়ই এটাকে ব্যাসার্ধ বলবে। এই ক্ষেত্রেও থাকে, অবতল দর্পণের ক্ষেত্রেও একটা ব্যাসার্ধ থাকে। এই যে ব্যাসার্ধটা, ধরো এই বিন্দুটার নাম দিয়ে আমি এ বলি, এই বিন্দুটা বলি বি। এই যে বিসি বা এসি, এই যে দৈর্ঘ্যটা, এই ছবিতে বিসি, এই দৈর্ঘ্যটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। কার বক্রতা ব্যাসার্ধ? এই যে উত্তল দর্পণ, তার বক্রতা ব্যাসার্ধ। এই ছবি অনুসারে এসি যেটা, সেটা হচ্ছে এই অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? এই কতগুলো টার্ম আছে, এগুলোকে জেনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমার তো দর্পণ ছিল এটা, দর্পণের ঠিক মধ্যবিন্দু যেটা, সেটাকে আমরা বলবো পোল বা মেরু, ঠিক আছে? এই যে দর্পণের যে মধ্যবিন্দু মাঝখানটা, তাকে আমরা বলবো পোল, অর্থাৎ পিটা কি বলবো আমরা? পোল বা মেরু। পিটা হচ্ছে মেরু। তাহলে সি এর সঙ্গে যদি আমরা পিটাকে যোগ করে দিই, তাহলে সেটা কি পাবো? সেটা হচ্ছে একটা বক্রতা ব্যাসার্ধ, সিপি। সিপিটা সবার ক্ষেত্রে কি? সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে? উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, সিপি যেটা, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, এবার দেখো এই যে বক্রতা ব্যাসার্ধটা পাচ্ছি আমরা, সেই বক্রতা ব্যাসার্ধটা যদি আমরা টেনে বাড়িয়ে দিই, মানে সিপিটাকে যদি আমি বর্ধিত করি, বাড়াই, মানে এখানে যদি সিপিটাকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে যে লাইনটা পাওয়া যাচ্ছে, সেই লাইনটাকে বলা হয় প্রধান অক্ষ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রধান অক্ষ, ঠিক আছে? একে বলা হয় প্রধান, ঠিক আছে? প্রধান অক্ষ। বেশ, এইটুকু ড্রয়িং করে নাও, কোনটা কোন জিনিস সেটাকে একটু জেনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? বেশ, তাহলে আমরা উত্তল দর্পণের, অবতল দর্পণের কতগুলো টার্ম, মানে সেখানে কি কি আছে সেই জিনিসগুলোকে একটু জেনে নিলাম। এবার এই উত্তল দর্পণ আর অবতল দর্পণের আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আগে তোমাকে জানতে হবে, বেসিক জিনিসটা আগে তোমাকে জেনে নিতে হবে, তাহলে আমরা এগোতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা যে কোনো একটা দর্পণকে ধরি, ধরো উত্তল দর্পণ আঁকি একটা, এটা হচ্ছে কি দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, সেই উত্তল দর্পণে আমরা কি কি পেয়েছি? কেন্দ্র পেয়েছি সি, এই দর্পণের ঠিক মাঝখান যেটা, সেটাকে আমরা কি বললাম? পোল বা মেরু। তো সিপি পেয়েছি, এই সিপিটাকে যদি আমরা যোগ করি, সিপিটাকে কি বলবো? সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবার সিপিটাকে যদি আমি বর্ধিত করে দিই, এই ছবি অনুসারে বর্ধিত করে দিই, যদি বাড়িয়ে দিই সিপিটাকে, তাহলে যে লাইনটা পাওয়া গেল, সেই লাইনটাকে আমরা কি বলবো? সেই লাইনটাকে আমরা বলবো প্রধান অক্ষ, প্রধান অক্ষ, ঠিক আছে? এই উত্তল দর্পণে যদি আমরা সমান্তরাল রশ্মি, আলোক রশ্মি পাঠাই,
উত্তল দর্পণে যদি আমরা কতগুলো সমান্তরাল আলোক রশ্মি পাঠাই, তাহলে আলোক রশ্মিগুলো তারপর প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার পর প্রতিফলনের যে নিয়ম, সেই প্রতিফলনের নিয়ম অনুসারে সেগুলো কি হবে, এই আপাতত রশ্মির পর আলোক রশ্মিগুলো কি হবে, প্রতিফলিত হবে। তো প্রতিফলনের যে নিয়মটা আমরা পেয়েছিলাম, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, সেরকমই সেইভাবে এরা প্রত্যেকটা রশ্মি প্রতিফলিত হবে। তাহলে এবার সেই নিয়মটা কিভাবে খাটবে সেটা আমাকে এবার এখানে চেক করতে হবে। খুব ইন্টারেস্টিং জিনিস এই জায়গাটা। আমরা তো প্রতিফলনের যে সূত্র, দুটো সূত্র আছে প্রতিফলনের, একটা হচ্ছে তোমার আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর একটা সূত্র ছিল আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, এটা ছিল প্রতিফলনের সূত্র। সেই প্রতিফলনের সূত্র তাহলে এখানে কিভাবে মেনটেন হয়, তো সেই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে, দেখতে হবে। এখানেও নিশ্চয়ই মেনটেন হবে প্রতিফলনের যে সূত্র, সেটা অবশ্যই এখানেও মেনটেন অবশ্যই হতে হবে। তো এখানে কিভাবে মেনটেন হয় সেটা আমরা একবার দেখে নিই। ধরো এটা আমাদের উত্তল দর্পণ, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, ঠিক আছে। ধরো এটা বক্রতার কেন্দ্র সি, একটা আলোক রশ্মি এসে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে পড়লো, এটা আমাদের প্রধান অক্ষ। একটা আলোক রশ্মি এসে পড়লো, এই রশ্মিটাকে আমরা বলবো কি রশ্মি, আপাতিত রশ্মি। যদি একটা আলোক রশ্মি এসে আপাতিত হয়, তাহলে যে রশ্মিটা পড়ছে তাকে আমরা বলি আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি আঁকলাম, আপাতিত রশ্মি আঁকার পর আমাদেরকে এবার কি দেখতে হবে, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, ঠিক আছে। তাহলে আপাতন কোণ আমি কি করবো এখান থেকে, আপাতন কোণ বের করতে হবে আমাকে। আপাতন কোণ বের করবো কি করে, আপাতন কোণ বের করতে গেলে ধরো এটা আপাতিত রশ্মি, না এই বিন্দুটার নাম দিই এ, এই বিন্দুটার নাম দিই বি, ঠিক আছে। এ থেকে বি বিন্দুতে আলোক রশ্মিটা পড়লো, তাহলে আপাতন বিন্দু কোনটা, আপাতন বিন্দু হচ্ছে বিটা, বিটা আপাতন বিন্দু। তাহলে আপাতন বিন্দুতে আমাকে অভিলম্ব আঁকতে হবে, আপাতন বিন্দুতে অভিলম্ব। আপাতন বিন্দুতে যদি আমি অভিলম্ব আঁকি তাহলে কিভাবে আঁকবো, দেখো এই বিন্দুতে, এটা তো গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ যদি হয় তাহলে তুমি এই বি বিন্দুতে একটা স্পর্শক আঁকো। ধরো বি বিন্দুতে একটা স্পর্শক, মানে এই যে গোলীয় দর্পণ গোল বৃত্ত, সেই বৃত্তের একটা স্পর্শক বি বিন্দুতে। স্পর্শক মানে কি, স্পর্শক কি করে, স্পর্শক হচ্ছে সেগুলোই, যে কোনো একটা বৃত্ত, বৃত্তের স্পর্শক যদি আঁকতে বলে তার মানে কি, স্পর্শক হবে এমন একটা লাইন বা একটা সরলরেখা, যে সরলরেখাটা কি হবে, বৃত্তের যে কোনো একটা বিন্দুকে ছেদ করে বেরিয়ে যাবে, একখানা বিন্দু, যে কোনো একটা বিন্দুকে ছেদ করে বেরিয়ে যাবে, সেটাই তো স্পর্শক। তাহলে এখানে এটা হচ্ছে স্পর্শক। তো এই যে স্পর্শবিন্দু যেটা স্পর্শক, মানে এই যে বিন্দুতে আলোক রশ্মিটা পড়েছে, সেই স্পর্শবিন্দুর সঙ্গে যদি আমি এই লাইনটাকে যদি যোগ করি, মানে বক্রতার কেন্দ্রটাকে যদি যোগ করে দিই, বক্রতার কেন্দ্রের সঙ্গে বি বিন্দুটাকে যোগ করে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এই যে লাইনটা পাওয়া গেল, সেই লাইনটাই হচ্ছে প্রধান অক্ষ। এবার তুমি বলো প্রধান অক্ষ কি করে হলো এটা, আচ্ছা তলটা দেখো, তল তো আমার এটা, মানে এই যে স্পর্শক এঁকেছি, এই স্পর্শকটাই আসলে তল। আলোক রশ্মি আপাতিত রশ্মি এসে পড়েছে কোন বিন্দুতে, বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে আমার কি করতে হবে, একটা অভিলম্ব আঁকতে হবে। তাহলে অভিলম্বটা কিরকম হবে, এই স্পর্শকটাই হচ্ছে অভিলম্ব। স্পর্শকটা যদি অভিলম্ব হয়, স্পর্শকটা হচ্ছে আমার তল, স্পর্শকটা হচ্ছে তল। আর বি বিন্দুতে তাহলে আমার আলোক রশ্মিটা পড়েছে, তো বি বিন্দুর সঙ্গে আমি কেন্দ্রটাকে যোগ করে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে এই যে লাইনটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই তলে, এইটা হচ্ছে অভিলম্ব। এবার তুমি বলবে তাহলে অভিলম্ব যদি হয়ে থাকে তাহলে এই তলের সঙ্গে এটা কি 90 ডিগ্রি, অভিলম্ব বলতে কি বোঝায়, তলে তো অভিলম্ব বলতে কি বোঝায়, একটা তল, এটাকে তো অভিলম্ব বলে, মানে যার এই দিকটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি তল হয়ে থাকে, মানে এই লাইনটা যদি তল হয়ে থাকে, ধরো আমি এক্স ওয়াই বলি, এটাকে এক্স ওয়াই যদি আমার তল হয়ে থাকে, তাহলে সি থেকে বি করে বার করে দিয়েছি, যেটা সি বি, এই বিন্দুটার নাম দিয়ে আমি এন, তাহলে সি বি এন, এই যে লাইনটা এক্স ওয়াই তলে কি লম্ব, এটাও প্রশ্ন হবে। তো এক্স ওয়াই তলে কি এই সি বি এন, এটা কি লম্ব, এটা হচ্ছে কোশ্চেন। এটাই হচ্ছে লম্ব। তোমরা একটা জ্যামিতির একটা উপপাদ্য হয়তো দেখে থাকবে, যে কোনো স্পর্শ বিন্দুর সঙ্গে যদি আমরা কেন্দ্রটাকে যোগ করি, আমরা, তাহলে কি হয়, সেই স্পর্শকটা মানে এই যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা, এটা এই বিন্দুটা, স্পর্শকের এই বিন্দুটার সঙ্গে কেন্দ্রটা যদি যোগ করি, তাহলে এইদিকে যে কোণটা, এইদিকের কোণটা পরস্পর কি তৈরি হয়, 90 ডিগ্রি কোণ তৈরি করে। তোমার জ্যামিতি একটা উপপাদ্য আছে, এটাকে দেখতে পারো। তো সেই অনুসারে দেখো, তাহলে এটা তো স্পর্শক, আর এটা হচ্ছে তোমার কেন্দ্রবিন্দু, আর এটা এই বিন্দুটা যদি বাড়িয়ে দিই, তাহলে এইদিকে যে কোণটা তৈরি হলো আর এইদিকেও ঠিক যে কোণটা তৈরি হয়েছে, এই কোণ দুটোই হচ্ছে 90 ডিগ্রি করে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এটা অভিলম্ব হয়ে গেল, এটাও অভিলম্ব হয়ে গেল, এটা
90 ডিগ্রি হলো, এটা 90 ডিগ্রি হলো, তাহলে এটা কি হয়ে গেল, বিএনটা হয়ে গেল এক্স ওয়াই তলে অভিলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শক, এটা খেয়াল রাখবে কিন্তু এই জায়গাটা বুঝে নিলে আর তোমার কোনো সমস্যা থাকবে না। এটা হচ্ছে স্পর্শক, এক্স ওয়াইটা হচ্ছে স্পর্শক। ঠিক আছে, আর সিবিটা কি, এখানে সিবিটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এক্স ওয়াইটা হচ্ছে স্পর্শক আর সিবিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি কি করছি দেখো, তাহলে আমাকে অভিলম্ব আঁকতে গেলে আমি কি করতে হচ্ছে দেখো, এই জায়গাটা ভালো করে খেয়াল করো। অভিলম্ব আঁকতে গেলে আমাকে কেন্দ্র, সিটা কি, সি হচ্ছে কেন্দ্র, আর বিটা কি, বি হচ্ছে আপাতন বিন্দু। বিটা কি, বি হচ্ছে আপাতন বিন্দু, আর সিটা কি, সি হচ্ছে বক্রতা কেন্দ্র বলে, তো এটাকে বক্রতা কেন্দ্র বলে। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র আর আপাতন বিন্দু এই দুটোকে যোগ করে তুমি লাইনটাকে বাড়িয়ে দাও, কি পেয়ে যাবে, অভিলম্ব পেয়ে যাবে। অর্থাৎ বিএনটা এখানে কি, বিএনটা হচ্ছে অভিলম্ব, বিএনটা হচ্ছে এখানে অভিলম্ব। হয়ে গেল, তাহলে অভিলম্ব আমি পেয়ে গেলাম। ঠিক আছে, অভিলম্ব আঁকাটাই হচ্ছে এখানে মেন বিষয়বস্তু। অভিলম্ব আগে তুমি যখনই এঁকে ফেলবে তখন দেখতে পাচ্ছ যে আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাই হচ্ছে আপাতন কোণ, এটাই হচ্ছে আমাদের আপাতন কোণ। ব্যাস, তাহলে আপাতন কোণ যখন পেয়ে গেছি, তাহলে আপাতন কোণ যদি এদিকে হয়, অভিলম্বের এক সাইডে আপাতন কোণ হলো, তাহলে প্রতিফলন কোণ তৈরি হবে কোন দিকে, অভিলম্বের এক সাইডে যদি আপাতন কোণ তৈরি হয় তাহলে অভিলম্বের অন্য সাইডে তৈরি হবে প্রতিফলন কোণ। ব্যাস, তোমার এইদিকে যতটা কোণ তৈরি হয়ে আছে আপাতন কোণটা, ঠিক ততটা কোণ তুমি এদিকে বাড়িয়ে নাও, তাহলে অভিলম্ব তোমার, অভিলম্ব থেকে যে রশ্মিটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মি আমি পেয়ে গেলাম। তাহলে প্রতিফলিত রশ্মি যদি এটা হয়ে থাকে তাহলে আরেকগুলো সেটা বেরিয়ে যাচ্ছে এই পথ দিয়ে, তাহলে নিশ্চয়ই এটা এখানে মাঝখানের ভিতরের কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। এখান থেকে চোখ রাখো তাহলে মনে হবে যেন এইদিকে কোনো একটা ভিতরে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। তাহলে আপাতত এটা হলো আপাতন কোণ আমার, আর এটা হলো আমার প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হলো প্রতিফলন কোণ। আরেকবার আমরা ছবিটাকে ভালো করে আঁকি। অভিলম্বের যে অঙ্কনটা, অভিলম্বটা তুমি যদি ঠিকঠাক করে আঁকতে পারো তোমার আর এক্ষেত্রে কোনো সমস্যাই থাকবে না। যে ধরনের প্রবলেম থাক, মানে এখান থেকে যত ধরনের প্রবলেম থাক সমস্ত জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা হচ্ছে মেন বিষয়বস্তু, এই জায়গাটা বুঝে নিলে তোমার আর কোনো সমস্যা নেই। অভিলম্বটা অঙ্কন করা, কিভাবে তুমি অভিলম্ব অঙ্কন করবে। আচ্ছা, তাহলে আমাদের কিরকম ছিল আগে দেখে নিয়ে রাখবো। আমাদের এটা ছিল আমাদের উত্তল দর্পণ, উত্তল দর্পণ, এটা ছিল আমাদের প্রধান অক্ষ, এখানে ছিল আমাদের পি বিন্দু, এখানটা ছিল সি বিন্দু, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, পি হচ্ছে মেরু। আমরা কি করলাম, একটা আলোক রশ্মি, আপাতিত রশ্মি, এটা হলো আপাতিত রশ্মি। আপাতিত রশ্মির নাম দিচ্ছি আমি এ বি। ঠিক আছে, বি বিন্দুতে পড়লো। বি বিন্দুতে পড়ার সঙ্গে সঙ্গে আমি কি করবো, সি থেকে বি বিন্দুকে যোগ করে আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে সি থেকে সি এর সঙ্গে বি বিন্দুকে যোগ করে আমি বাড়িয়ে দিলাম, সি এর সঙ্গে বি বিন্দুকে যোগ করে যেটা বাড়িয়ে দিলাম সেটা আমাদের অভিলম্ব। ঠিক আছে, এটা আমাদের অভিলম্ব। ঠিক আছে, তাহলে আপাতন কোণ আমার এটা, আপাতন কোণ হচ্ছে, আচ্ছা সবগুলোর নামকরণ করে দিই, এন। তাহলে আপাতন কোণ কোনটা, এ বি এন। এ বি এন হচ্ছে আমার আপাতন কোণ। ঠিক আছে, তাহলে প্রতিফলন কোণ, এইদিকে যদি আপাতন কোণ তৈরি হয় তাহলে প্রতিফলন কোণটা ঠিক উল্টো দিকে তৈরি হবে, এদিকে তৈরি হবে প্রতিফলন কোণ। তো এ বি সি হচ্ছে, এটাকে ডি করে দিই। তাহলে এদিকে দেখো কোণ ডি বি এন, এটা হবে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। আর আপাতিত রশ্মি এ বিটা কি, এ বি হচ্ছে আপাতিত রশ্মি, আর বিডি যেটা, বিডি হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে আপাতিত রশ্মি পেয়ে গেলাম, প্রতিফলিত রশ্মিও পেয়ে গেলাম। ঠিক আছে, প্রতিফলিত রশ্মিটা দেখো প্রধান অক্ষের কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, সেই বিন্দুটা আমি নাম দিয়ে গেলাম এ। হয়েছে, তাহলে আপাতন কোণের যা মান প্রতিফলন কোণের মানও তাই হবে। এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে এই কোণটা,
তাহলে এই কোণটাও নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, ঠিক আছে। আপাতন কোণ প্রতিফলন কোণের সঙ্গে সমান। তাহলে এইভাবে আমরা, এটা কি ধরনের দর্পণ ছিল আমার? উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে আপাতন কোণ প্রতিফলন কোণও পেয়ে গেলাম, অভিলম্বটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার একই রকমভাবে যদি আমরা এবার রশ্মিটাকে ধরো এইভাবে ফেলি, ধরো নিচের দিকে পড়ছে, নিচের দিকে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, নিচের দিকে আলোক রশ্মিটাকে পাঠানো হবে, তাহলে এবার প্রতিফলিত রশ্মিটা কীরকমভাবে পাবে সেটাকে এবার দেখতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আপাতিত রশ্মি যেটা ধরো পি কিউ, আমাদের প্রথম কাজ হচ্ছে কেন্দ্র আর আপতন বিন্দু এই দুটোকে যোগ করে দিয়ে আমরা পাঠিয়ে দেবো। তাহলে আমরা অভিলম্ব পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে যে আপাতিত রশ্মিটা যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আপাতন কোণ। তাহলে প্রতিফলন কোণটা আবার কোন দিকে তৈরি হবে? অভিলম্বের এক সাইডে থাকে আপাতিত রশ্মি আর এক সাইডে থাকে প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন দিকে পাওয়া যাবে? এই দিকে পাওয়া যাবে প্রতিফলিত রশ্মিটা। প্রতিফলিত রশ্মিটা দেখো প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে তাকে আমরা বলবো ফোকাস বিন্দু, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে এখানে ফোকাস বিন্দু। তাহলে একটা জিনিস দেখো, এই প্রধান অক্ষের ওপরে যদি, প্রধান অক্ষের ওপর থেকে যদি একটা রশ্মি এসে পড়ে দর্পণে, বলীয় দর্পণে, তাহলে সেই আপাতিত রশ্মিটা প্রতিফলিত হয়ে উপরের দিকে বেরিয়ে যাচ্ছে। আর উত্তল দর্পণে দেখো প্রধান অক্ষের নিচের দিকে যদি একটা আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি, মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোক রশ্মি যদি আপাতিত হয়, তাহলে প্রতিফলিত যে রশ্মিটা পাচ্ছে সেই প্রতিফলিত রশ্মিটা কোন দিকে বেরিয়ে যাচ্ছে? দেখো প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছে নিচের দিকে, তাই তো? নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এবার সব জিনিসটাকে একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করি। একটা উত্তল দর্পণে তো আর একটা দুটো রশ্মি এসে পড়বে না, একসঙ্গে অনেকগুলো রশ্মি এসে পড়বে। আর রশ্মি গুচ্ছ যাকে আমরা বলি, সেই একসঙ্গে যদি রশ্মি গুচ্ছ এসে আপাতিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি দেখা যাবে সেটাকে বলা আমাদেরকে বুঝতে হবে। ধরো একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণের এই হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। প্রধান অক্ষের উপর দিক থেকে একটা সমান্তরাল রশ্মি এসে পড়লো, প্রধান অক্ষ বরাবর একটা আলোক রশ্মি এসে পড়লো, এটা ধরো প্রধান অক্ষ, ঠিক আছে। তার নিচে দিয়ে আবার একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা রশ্মি এসে আপাতিত হবে। কেন্দ্র আছে ধরো এখানে সি। তাহলে আমাদের কাজ কি? সি এর সঙ্গে যে বিন্দুতে আলোক রশ্মিটা আপাতিত হচ্ছে তার সঙ্গে একটা যোগ করে দিয়ে বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা কি পাবো? এটা আপাতন কোণ। তাহলে প্রতিফলন কোণ এইদিকে তৈরি হবে, এই সাইডে তৈরি হবে প্রতিফলন কোণ, রশ্মিটা বেরিয়ে যাবে। আচ্ছা, প্রধান অক্ষের সঙ্গে যদি প্রধান অক্ষের উপর দিয়ে আলোক রশ্মি যদি এসে পড়ে তাহলে কি হবে? সেই পথ দিয়েই আলোক রশ্মিটা আবার বেরিয়ে যাবে, প্রতিফলন সেই দিকে বেরিয়ে যাবে। আর দেখো নিচের দিকে একটা আলোক রশ্মি পড়লো, মানে প্রধান অক্ষের নিচের দিকে। তাহলে আমরা কি করবো? এখান থেকে আমরা অভিলম্ব এঁকে নেবো, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে প্রতিফলিত রশ্মি কোন দিক দিয়ে বেরিয়ে যাবে? প্রতিফলিত রশ্মি এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার এই রশ্মিটাকে যদি টেনে নিয়ে আসো তুমি, এই রশ্মিটাকে পিছন দিকে টেনে নিয়ে আসো, তাহলে দেখতে পাবে এই রশ্মিগুলো মনে হবে যেন প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে, ঠিক আছে। এবার ধরো আরও তুমি যদি আলোক রশ্মি আঁকো সমান্তরাল হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যদি তুমি রশ্মি আঁকো আরও, তাহলে সেই ক্ষেত্রেও দেখবে। তারপর আমরা কী করবো? এখান থেকে অভিলম্ব আঁকবো, এই রশ্মিটাও দেখা যাবে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার আরও যদি তুমি রশ্মি আঁকো এখানে এসে পড়লো, বেরিয়ে যাচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে একটা জিনিস দেখো, এগুলো আপাতিত রশ্মি, এই একটা আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি 4 5, আপাতিত রশ্মি। আপাতিত রশ্মিগুলো একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা ছিল সমান্তরাল, তাই তো? আপাতিত রশ্মিগুলো হচ্ছে প্রত্যেকটা আমার কিন্তু সমান্তরাল, আপাতিত রশ্মি প্রত্যেকটা সমান্তরাল। আর প্রতিফলিত যে রশ্মিগুলো, প্রতিফলিত রশ্মিগুলো খেয়াল করো। আচ্ছা, এটাকে বলি এ, এটাকে বলি বি, আচ্ছা একটা সি এদিক বরাবর বেরিয়ে যাচ্ছে, এই দিক বরাবর বেরিয়ে যাচ্ছে একটা টি, এই দিক বরাবর একটা বেরিয়ে যাচ্ছে ই। প্রতিফলিত রশ্মি কোনগুলো? এ বি সি ডি ই, এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর 1 2 3 4 5, 1 2 3 4 5 এগুলো হচ্ছে আপাতিত রশ্মি, এগুলো হচ্ছে আপাতিত রশ্মি। আর প্রতিফলিত রশ্মিগুলো খেয়াল করো, এ বি সি ডি ই, এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মিগুলো খেয়াল করলে বুঝতে পারছো যে আপাতিত রশ্মিগুলো কি ধরনের, পরস্পর দেখো সমান্তরাল, এরা সবাই হচ্ছে
সমান্তরাল, তাই তো? আর কিন্তু প্রতিফলিত যে রশ্মিগুলো আছে সেই প্রতিফলিত রশ্মিগুলো খেয়াল করে কি ধরনের, এইদিকে বেরিয়ে গেছে, এ বেরিয়ে গেছে এইদিকে, এ তো এইদিকে বেরিয়ে গেছে, এ বেরিয়ে গেছে এইদিকে, এ বেরিয়ে গেছে এইদিকে। মনে হচ্ছে যেন এই রশ্মিগুলো কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। দেখো এই রশ্মিগুলো পিছন দিকটা যদি টেনে নিয়ে আসে তাহলে এখান থেকে দেখলে বুঝতে পারবে এই রশ্মিটা এই দিকে বেরিয়ে গেছে, এই রশ্মিটা এইদিকে বেরিয়ে গেছে, একজন এইদিকে বেরিয়ে গেছে, একজন এইদিকে বেরিয়ে গেছে, একজন এইদিকে বেরিয়ে গেছে। তাহলে এই বিন্দু থেকে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। তাহলে এই বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে মানে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে প্রতিফলিত যে রশ্মিগুলো পাচ্ছি সেগুলো কি ধরনের রশ্মি? অপসারী রশ্মি। এগুলো হচ্ছে সব অপসারী রশ্মি, মানে বিভিন্ন দিকে যদি ছড়িয়ে পড়ে, একটা বিন্দু থেকে যদি আলো রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাহলে আমরা তাকে বলবো কি? অপসারী রশ্মি। তাহলে এখানে দেখো আমরা যে রশ্মিগুলো ফেলেছিলাম সেগুলো কি ধরনের রশ্মি ছিল? সমান্তরাল রশ্মি। তাহলে সমান্তরাল রশ্মি এসে আপাদিত হলো, আর পাচ্ছি আমরা কি ধরনের রশ্মি? অপসারী রশ্মি। তাহলে সমান্তরাল রশ্মি আপাদিত হচ্ছে আর পাচ্ছি আমরা অপসারী রশ্মি। কোন ক্ষেত্রে কি ধরনের দর্পণ? এটা ছিল আমাদের উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণে কি হয়? উত্তল দর্পণে যদি আমি সমান্তরাল রশ্মি পাঠাই তাহলে পাবো কি ধরনের রশ্মি? অপসারী রশ্মি। তাহলে উত্তল দর্পণে সমান্তরাল রশ্মি পাঠালে পাবো আমি অপসারী রশ্মি। সেই জন্য উত্তল দর্পণের আর একটা নাম আছে, উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলে কেন? কারণ উত্তল দর্পণে কি হয়? সমান্তরাল আলোক রশ্মিতে পাঠানো হয়, তাহলে আমরা অপসারী রশ্মি পাই, তাই উত্তল দর্পণকে বলা হবে অপসারী দর্পণ। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা দেখো, তাহলে প্রশ্ন কিন্তু এরকম হতে পারে, উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয় কেন? ছবি এঁকে দেবে আর তার সঙ্গে কারণটা ব্যাখ্যা করে দেবে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে প্রশ্ন যেরকমই থাক, তো আলো চ্যাপ্টার এই প্রাসঙ্গিক যে ছবিটা থাকবে সেই ছবিটাকে এঁকে দেওয়ার চেষ্টা করবো। উত্তর তোমার যেমনই হোক না কেন উত্তর লেখো, তার সঙ্গে ছবিটাকে দিয়ে দেবে, তাহলে তোমার নাম্বারটা যায় যে স্কোরই থাক, 2 থাকলে 2 তোমাকে কাটার কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, আর আলো চ্যাপ্টারে একটু ড্রয়িংটা করতেই হয়, এই আলোক রশ্মির যে ছবিগুলো সেগুলো তোমাকে এঁকে দেখাতে হয়। দেখাবে নাম্বার যদি স্কোর যদি ভালো করতে চাও তাহলে তোমাকে এটা করতে হবে। আচ্ছা, এটা গেল উত্তল দর্পণে। আচ্ছা, অবতল দর্পণে কি হবে? ধরো অবতল দর্পণ, অবতল দর্পণে এটা হচ্ছে প্রধান অক্ষ। অবতল দর্পণের প্রধান অক্ষ। ধরো একটা আলোক রশ্মি এভাবে পাঠানো হলো, আপাদিত রশ্মি পড়লো, আপাদিত রশ্মি পরে এবার আমরা অবিলম্ব কি করে আঁকবো? প্রথম কোশ্চেন। তাহলে অবিলম্ব আঁকার জন্য আমরা সেই আগে যেমন যে ফর্মুলা করেছিলাম, এই দর্পণের কেন্দ্র কোন দিকে? কেন্দ্র এদিকে, তাই তো? এটা যদি বৃত্তটা আমি কমপ্লিট করি, বৃত্তটা কমপ্লিট করে কেন্দ্র কোন দিকে? যে দিকে আলো রশ্মি আছে সেদিকে তো কেন্দ্র। বৃত্তটাকে আগে তৈরি করো, কেন্দ্র নিয়ে আবার সমস্যা হয়ে যাবে, কেন্দ্র খুঁজে পাবো না। দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে ওদিকে ছিল, অবতল দর্পণের কেন্দ্র হচ্ছে এদিকে। কেন্দ্র খুঁজে না পেলে তুমি আর অবিলম্ব আঁকতে পারবে না। আচ্ছা, কেন্দ্র পাওয়া গেছে, এটা আপাদিত রশ্মি ধরে এ আর বি বিন্দুতে যোগ হয়েছে। তাহলে আমরা অবিলম্ব কিভাবে আঁকি? কেন্দ্রের সঙ্গে যে বিন্দুতে আলো রশ্মি পড়ছে সেই বিন্দুটাকে যোগ করে দিই, যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে এটা আমাদের অবিলম্ব হয়ে গেল, বিসিটা কি? অবিলম্ব। তাহলে অবিলম্বের সঙ্গে দেখো আপাদিত রশ্মির যে কোণ সৃষ্টি করে তাকে তো আমরা আপাদন কোণ বলি। তাহলে এখানে আপাদন কোণ কোনটা? কোণ এ বি সি হচ্ছে আপাদন কোণ। তাহলে আপাদন কোণ যখন পাওয়া গেল, তাহলে প্রতিফলন কোণটা কোন দিকে তৈরি হয়? অভিলম্ব। অভিলম্বের এক সাইডে থাকে আপাদন কোণ, আর এক সাইডে থাকে কি? প্রতিফলন কোণ। তাহলে এদিকে যদি আপাদন কোণ হয়ে থাকে তাহলে অপর সাইডে অন্যদিকে তাহলে কি হবে? প্রতিফলন কোণটা তৈরি হবে। তাহলে প্রতিফলন কোণটা তৈরি হবে এইদিকে। ঠিক আছে, তাহলে প্রতিফলিত রশ্মি পেয়ে গেলাম, এটা এর নাম দিয়ে দিই ডি। তাহলে প্রতিফলন কোণ কোনটা? কোণ সি বি ডি হচ্ছে প্রতিফলন কোণ। সিবিডি হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। তাহলে এটা প্রতিফলন কোণ। আচ্ছা, এবিটা কি আমাদের ছিল? এবিটা ছিল আমাদের আপাতিত রশ্মি, এবি হচ্ছে আপাতিত রশ্মি, আর বিডি হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপাতিত রশ্মিও পেয়ে গেলাম, প্রতিফলিত রশ্মিও পেয়ে গেলাম। তার সমান্তরাল রশ্মি আসার পর প্রতিফলনে বেরিয়ে যাচ্ছে এদিকে।
প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুতে ছেদ করছে তাকে আমরা নাম দেবো এফ। ঠিক আছে, আচ্ছা এবার একটা কাজ করো, সমান্তরাল রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিটা আমরা উপর দিকে গেছিলাম, তো এক্ষেত্রে যদি আবার একটা আমরা সমান্তরাল রশ্মি নিচের দিকে আঁকি, প্রধান অক্ষের নিচের দিকে যদি একটা সমান্তরাল রশ্মি আঁকি, প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি নিই, তাহলে এবার তার প্রতিফলিত রশ্মিটা কোন দিকে বেরিয়ে যাবে দেখা যাবে। তাহলে আমরা এই রশ্মি আঁকলাম, এর নাম দিয়ে ধরো পি, এই বিন্দুর নাম দিয়ে দিই কিউ। তাহলে কিউ বিন্দুতে রশ্মিটা পড়েছে। তাহলে আমরা কি করবো এবার, আপাতিত রশ্মি আঁকার পর আমাদের তারপরে কাজ হচ্ছে আমাদের অভিলম্ব আঁকা। অভিলম্ব কীভাবে আঁকবো, অভিলম্ব আঁকতে গেলে আমাদেরকে আপাতন বিন্দুর সঙ্গে প্রধান অক্ষটাকে যোগ করে দিতে হয়। তাহলে যোগ করে দিলে এই যে কোণটা তৈরি হলো সেটা কী কোণ, আপাতন কোণ। তাহলে এটা হচ্ছে আপাতন কোণ। তাহলে অভিলম্বের এক সাইডে যদি আপাতন কোণ তৈরি হয়, তাহলে অভিলম্বের অন্য সাইডে কী তৈরি হবে, প্রতিফলন কোণ তৈরি হবে। তাহলে প্রতিফলন কোণটা তৈরি হবে অভিলম্বের এই সাইডে, আপাতন কোণ তৈরি নিচের দিকে, তাহলে অভিলম্ব প্রতিফলন কোণ তৈরি হবে অভিলম্বের অন্য সাইডে। তাহলে অন্য সাইডে প্রতিফলন কোণ তৈরি হলো, রশ্মিটা বেরিয়ে যাবে এর পর থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এই যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে সেই রশ্মিটা কিন্তু এই বিন্দুতে আবার ছেদ করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর একটা রশ্মি আঁকি আমি, ধরো এই একটা রশ্মি আঁকলাম উপরের দিকে। তাহলে সেটা কী হবে, অভিলম্ব দেখতে হবে, অভিলম্ব এদিকে সি, অভিলম্ব এদিকে, তাহলে প্রতিফলন কোণ এই দিক দিয়ে বেরিয়ে যাবে, নিচের দিকে বেরিয়ে যাবে। তাহলে প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাবে কোন পথে, এই পথে বেরিয়ে যাবে। আচ্ছা এখানে যদি আমরা আর একটা রশ্মি আঁকি, অভিলম্ব এদিকে, অভিলম্ব এভাবে আঁকবে, সি এর সঙ্গে এই বিন্দু যোগ করবে, তাহলে আপাতত কোণ এইদিকে, তাহলে প্রতিফলন কোণ তৈরি হবে কোন দিকে, উপরের দিকে। তাহলে প্রতিফলিত রশ্মিটা বেরিয়ে যাবে। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, যে আর প্রতিফলিত রশ্মিগুলো সব গিয়ে কিন্তু মাঝখানে একটা বিন্দুতে ছেদ করে বেরিয়ে যাচ্ছে, মানে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। দেখো ঠিক আছে, ছবিটা আমি আরেকবার ভালো করে আঁকি। ঠিক আছে, এতটা ঠিকঠাকভাবে লিখে নিয়েছো, পজ করো, লিখে নাও যদি লেখা না হয়ে থাকে। আরেকবার আমি এই ছবিটাকে স্পষ্ট করে দিই। ছবিগুলো তোমরা স্কেল, কম্পাস, পেন্সিল ব্যবহার করে আঁকবে, ছবিগুলো সুন্দর হবে। বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন কম্পাস ব্যবহার করো, পেন্সিল ব্যবহার করো, এগুলো বাড়িতে প্র্যাকটিস করাতে হবে। তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে সময়টা মানে কম লাগবে। প্র্যাকটিস যদি ঠিকঠাক থাকে তাহলে সময়টা তোমার মানে কম সময়ে তুমি অ্যান্সারটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কী দর্পণ ছিল, এটা ছিল আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ, অবতল দর্পণের এটা কি আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, প্রধান অক্ষের এবার কি করবো আমরা, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কয়েকটা রশ্মি আমরা এঁকে নিই। এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ দিয়ে যদি আলোক রশ্মি আসে তাহলে প্রধান অক্ষ বরাবরই আলোক রশ্মিটা বেরিয়ে যায়। ঠিক আছে, কেন বেরিয়ে যায়, কারণ তুমি অভিলম্ব রাখো না, অভিলম্বটা আঁকলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুর অভিলম্ব আঁকা মানে ওই লাইনটার উপরেই তোমার অভিলম্বটা হবে। তাহলে আপাতন কোণ কত, আপাতন কোণ 0, তাহলে প্রতিফলন কোণ কত 0, তার মানে আলোক রশ্মিটা ওই রাস্তা দিয়ে আসলে আবার ওই রাস্তা দিয়ে ফিরে যাবে। তাহলে এটা পেয়ে গেছি। পরের অভিলম্বটা দেখুন, পরের জন্য অভিলম্ব এই দ্বিতীয় রশ্মিটা, এটা ধরো 1 নম্বর, 2 নম্বর, এটাকে 3 নম্বর বলি, 4 নম্বর বলি, 5 নম্বর। এই 1, 2, 3, 4, 5 এগুলো কি আপাতিত রশ্মি, এগুলো হচ্ছে আপাতিত রশ্মি। 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে আপাতিত রশ্মি। আচ্ছা এবার প্রতিফলিত রশ্মি কোনগুলো পাবো, প্রতিফলিত রশ্মি এই রশ্মিটার জন্য অভিলম্ব এদিকে, তারা নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, এদিক বরাবর প্রতিফলিত রশ্মি, এর জন্য এই দিক বরাবর প্রতিফলিত রশ্মি। আচ্ছা এটা তো এই দিক বরাবরই পেয়েছি, আবার এর জন্য এটা সেন্টার কোন দিকে, সেন্টার তো এখানে, তাহলে আপাতত কোণ তৈরি হবে নিচের দিকে, তাহলে প্রতিফলন কোণ তৈরি হবে কোন দিকে, উপরের দিকে, তাহলে প্রতিফলিত রশ্মি এটা, আবার এর জন্য প্রতিফলিত রশ্মি এটা। তাহলে একটা জিনিস দেখো, প্রতিফলিত রশ্মি এই পথে বেরিয়ে গেল একটা, এই পথে বেরিয়ে গেল, এই পথ বরাবর বেরিয়ে গেল, আবার এই দিক বরাবর বেরিয়ে গেছে, আর একটা এই দিক বরাবর বেরিয়ে গেছে। তাহলে এই 5টা রশ্মিকে খেয়াল করবে, মানে এই 5টা এই বেরিয়ে এসে দেখো এই বিন্দুতে মিট করেছে, এই বিন্দুটাকে আমরা এফ বলছিলাম। তাহলে এগুলো নাম দিয়ে ধরো এ, এগুলো বলি এ, এটা বলি বি, এটা বলি সি, এটা বলি পি কিউ আর এস টি বলি, কারণ সি একবার লিখেছি, পি কিউ আর এস টি। এই যে রশ্মিগুলো পি কিউ আর এস টি, এই যে শুরু হলো একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা মিলিত হয়েছে, একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে আপাতিত রশ্মিগুলো ছিল যেগুলো ছিল, আর প্রতিফলিত রশ্মি যেগুলো বেরিয়ে যাচ্ছে পি কিউ
QRST, এগুলো কি? এগুলো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এগুলো হচ্ছে আপাহিত রশ্মি, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপাহিত রশ্মিগুলো কি ধরনের ছিল দেখো, খেয়াল করো। আপাহিত রশ্মি পরস্পর সবগুলোই সমান্তরাল, এগুলো সবগুলোই ছিল আমাদের সমান্তরাল। আপাহিত রশ্মিগুলো সব ছিল সমান্তরাল, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো দেখো এসে কিন্তু একটা বিন্দুতে মিট করেছে, একটা বিন্দুতে মিলেছে। সব রশ্মিগুলো এসে একটা বিন্দুতে মিলেছে। অর্থাৎ যে রশ্মি, প্রতিফলিত রশ্মি যেগুলো পাচ্ছে সেগুলো দেখো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। একটা বিন্দুতে মিলিত হয় যে রশ্মিগুলো, সেগুলো আমরা কি বলি? সেগুলো আমরা বলি অভিসারী রশ্মি। সেগুলো হচ্ছে অভিসারী রশ্মি। প্রতিফলিত রশ্মিগুলো সব হচ্ছে অভিসারী রশ্মি। সেই জন্য এই যে অবতল দর্পণের আরেকটা নাম আছে, অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ, অভিসারী দর্পণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আপাহিত রশ্মিগুলো কি ধরনের ছিল? সমান্তরাল। যেগুলো পাচ্ছি প্রতিফলিত রশ্মি সেগুলো কি ধরনের? সবগুলো জায়গায় রশ্মিগুলো এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে। কি ধরনের রশ্মি সেগুলো? অভিসারী রশ্মি। সেই জন্য অবতল দর্পণের আরেকটা নাম হচ্ছে অভিসারী রশ্মি, অভিসারী দর্পণ। ঠিক আছে, সেইটা এরকম প্রশ্ন থাকবে, অবতল দর্পণকে কেন অভিসারী দর্পণ বলা হয়? তার উত্তর কি দেবে? কারণ অবতল দর্পণে যদি সমান্তরাল রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি পাঠানো হয়, তাহলে আমরা কি ধরনের রশ্মি পাই? অভিসারী রশ্মি পাই। সেই জন্য অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। তো উত্তর লেখার সময় তোমাকে ছবিটাও শুধু ড্রয়িং করে দিতে হবে। ঠিক আছে, তাহলে লিখে নাও, ড্রয়িংটা করে নাও, আর এর সঙ্গে নোট করে নাও একটা। ঠিক আছে, থাক আজকে।